আজকের যুগে যদি বিশ্বের সবথেকে ক্ষমতাধর মানুষদের কথা বলি তাহলে সবার আগেই মাথায় আসে ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিং এর কথা। কিন্তু যারা অনেক ডিপ রিসার্চ করে বা ইন্টারনেটে অনেক বেশি ডেপ টপিক নিয়ে ঘাটাঘাটি করেন তাদের মাঝে একটা ছোটখাটো ইম্প্যাক্টফুল একটা গুঞ্জন অবশ্যই আসবে, আর সেটা হচ্ছে রথচাইল্ড। আজকের দিনকার এলিট সোসাইটিতে এই রথচাইল্ড নামটা অনেকটাই আলোচিত। অনেকেই বলে এরা আসলে ভিতরে ভিতরে বর্তমান বিশ্ব পরিচালনা করছে। অনেকে এও বলে যে স্যাটানিক সোসাইটিতেও নাকি এদের নাম আছে। তবে অর্থনীতির স্টুডেন্ট অথবা ব্যাংকিং সোসাইটিতে যারা সম্পৃক্ত আছে তারা এই নামটাকে অনেকটা সম্মানের চোখেই দেখে, কারণ বর্তমান যুগের এই ব্যাংকিং সিস্টেমের মধ্যে আমাদের বিশ্ব চলছে। পাশাপাশি সরকারি ঋণ ব্যবস্থা, বন্ড ব্যবস্থা, সব ব্যবস্থার মূল প্রবর্তকের সাথে জড়িয়ে আছে এই রথচাইল্ড ফ্যামিলির নাম। তো এখন প্রশ্ন হচ্ছে, কারা এই রথচাইল্ড? তাদের উদ্ভাবন কোথায়, আসলো কোথা থেকে? আজকের ভিডিওতে সেই রথচাইল্ড নিয়ে বিস্তারিত বোঝার চেষ্টা করব। আপনারা হয়তো অনেকেই জানেন যে রথচাইল্ড হচ্ছে একটি ফ্যামিলির নাম, আর পুরো কাহিনী এই ফ্যামিলিকে নিয়ে। অষ্টদশ শতাব্দীতে জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে একটি কলোনির মতো বন্দি এলাকা ছিল। এসব বন্দি কলোনিতে ইহুদিদের রাখা হতো। বলা হতো যে সন্ধ্যার পর তারা নাকি গলি থেকেও বের হতে পারবে না। এ ধরনের কলোনিগুলোকে বলা হতো গেটো, আর এই ধরনের একটি গেটোর নাম ছিল ইউডেনগাসে। 1944 সাল ইউডেনগাসে গেটের এক গলিতে জন্ম হয় এক ছোট বাচ্চার, যার নাম ছিল মায়ার আমাসেল বা মায়ার আমাসেল রথচাইল্ড। মায়ার বাবা ছিলেন একজন কয়েন ব্যবসায়ী। সেখান থেকে মায়ার কয়েন ব্যবসার বেচাকেনা শুরু হয়। মায়ার যখন 12 বছর বয়সী তখন তার বাবা মারা যায়। তারপর থেকে পরিবারের ভরণ পোষণ করতে পুরোপুরি কয়েন বেচাকেনায় জীবন শুরু করেন তিনি। মায়ার কয়েন বেচাকেনা করলেও তার আসল ট্যালেন্ট ছিল অন্য জায়গায়। সে এত ভালো হিসাব করতে পারতো যে মানুষ তার হিসাবকে বিশ্বাস করতেন। তার বিশ্বাসের জোর এতটাই ছিল যে একজন জার্মান রাজপুত্র তার ধন সম্পদ হিসাবের দায়িত্ব দিয়ে দিল মায়ার উপর। এভাবেই সে সেই গেটো থেকে বেরিয়ে চলে আসলো রাজপ্রাসাদে। তারপর থেকে শুরু হয় মায়ার আসল জার্নি। মায়ার 5 ছেলে হয়: আমসেল, সলেমন, কার্ল, নাথান এবং জেমস। এদের সবাই ছিল তৎকালীন অর্থব্যবস্থা নিয়ে জ্ঞানী, যাকে একেবারে পণ্ডিত বলা যায়। মায়ার দেখতে পেলেন তখনকার দিনে সারা বিশ্ব ব্যবস্থা কিছুটা ইউরোপ কেন্দ্রিক ছিল। হ্যাঁ, অনেকেই জানেন যে লন্ডন ছিল বিশ্ব নিয়ন্ত্রণের কেন্দ্রস্থল। তো এমন অবস্থায় তার মনে হলো যে সে যদি শুধুমাত্র ফ্র্যাঙ্কফুর্ট কেন্দ্রিক মুদ্রা ব্যবসা করতে থাকে তাহলে সে তার ব্যবসা আর বাড়াতে পারবে না। এই চিন্তা থেকে সে অনেক গভীর একটা সিদ্ধান্ত নেয় এই যে তার 5 ছেলেকে ইউরোপের 5 প্রান্তে মুদ্রার ব্যবসা করতে পাঠাবেন। বড় ছেলে তখন ফ্র্যাঙ্কফুর্টে থাকেন, পারিবারিক ব্যবসা সামলাতেন। সলোমন চলে গেলেন অস্ট্রিয়ার ভিয়েনায়। নাথান, যাকে নিয়ে পরে অনেক গল্প শুনবেন, তাকে পাঠানো হলো লন্ডনে। কার্ল গেলেন ইতালির লেপ্লসে, আর সবচেয়ে ছোট ছেলে জেমস গিয়ে বসলেন প্যারিসে। শুরু হয় তাদের মুদ্রা ব্যবসার ব্যাংক বা রথচাইল্ড অ্যান্ড সন্স। এতে আলাদা রকমের একটি অ্যাডভান্টেজ পায় তারা। ধরুন, লন্ডনের কেউ তাদের থেকে মুদ্রার বাণিজ্য করবে, তাদের ফ্র্যাঙ্কফুর্টে আসার কোনো প্রয়োজন নেই। তারা লন্ডনের নাথানের রথচাইল্ড অ্যান্ড সন্সের শাখায় তাদের ব্যবসা করতে পারত। কিন্তু এত দূরে দূরে তারা 5 ভাই, তাদের ব্যাংকের যোগাযোগ প্রয়োজন পড়ে। তখন প্রশ্ন হচ্ছে, তারা যোগাযোগ করবে কিভাবে তখন? আবার তাদের ডকুমেন্ট বা চিঠি যদি কোনোভাবে ফাঁস হয়ে যায়? আর এর সমাধানেই তারা তাদের নিজেদের নেটওয়ার্ক তৈরি করেছিল। তাদের নেটওয়ার্ক এতটাই সেফ আর দ্রুত ছিল যে তখনকার সময় আর কি, যে খোদ লন্ডনের রাজসভাও কখনো কখনো তাদের নেটওয়ার্ক ব্যবহার করত। তখনকার সময়ে মানুষ ডকুমেন্ট পাঠানোর জন্য কোনো কুরিয়ার সিস্টেমে পাঠাতো। সেখানে একজন কুরিয়ার ম্যান ঘোড়ায় চড়ে সেই ডকুমেন্টস নিয়ে মাইলের পর মাইল চলে যেত। মাঝখানে ঘোড়াকে খাবার খাওয়ানো, কুরিয়ার ম্যানের রেস্ট নেওয়া, এসবের কারণে মাঝে মধ্যে মাসের পর মাস লেগে যেত সেই ডকুমেন্ট পাঠাতে। এর সমাধানে রথচাইল্ড ভাইরা অনেক উপায় বের করলো। তারা এমন এক রুট বের করলো, সেখানে ঘোড়াকে যেখানে খাওয়ানো হতো সেখান থেকে আরেক কুরিয়ার ম্যান আরেক ঘোড়া নিয়ে ডকুমেন্ট নিয়ে বের হয়ে যেত। এভাবে কুরিয়ার ম্যান বদল করে খুব কম সময়ের মধ্যেই তারা এই কাজগুলো সম্পন্ন করত। আর ঠিক এই কারণেই তাদের নেটওয়ার্ক এত কার্যকর ছিল, কারণ এর মাধ্যমে তারা সবার আগে খবর পৌঁছাতে পারত।
এমনকি তারা তাদের চিঠিতে কোডাট অনেক ব্যবহার করত, যে চিঠি চুরি হলো সেটা ডিকোড করা তাদের পক্ষে অসম্ভব ছিল। এভাবেই তাদের পুরো গেম চলতে থাকে, যেখানে তারা অন্য ব্যবসায়ীদের থেকে সব দিক থেকে এগিয়ে ছিল। কিন্তু তারপর শুরু হয় তাদের আসল কাহিনী, আসল গেম, যা পুরো রথচাইল্ডের ইতিহাসকে অনেক উপরে নিয়ে যায়। এবং এই ঘটনা শুনলে একটা সিনেমার কাহিনীও মনে হতে পারে, কিন্তু আসলেই এটা পুরোপুরি বাস্তব। রথচাইল্ড ব্যাংকগুলোতে তারা বন্ড ব্যবসা শুরু করেছিল। আপনারা অনেকেই জানেন যে তখনকার দিনে শেয়ার হোল্ডারদের মতো বন্ড বিক্রি হতো। মানুষ বন্ড কিনে পরবর্তীতে বেশি দামে সেই বন্ড বিক্রি করতে পারত। 1815 সালে নেপোলিয়ন বোনাপার্ট ব্রিটিশদের সাথে যুদ্ধ শুরু করে। যুদ্ধের এক পর্যায়ে এক গভীর মোড় নেয় এবং শেষমেশ নেপোলিয়ন বোনাপার্ট হেরে যায়। বিরাট কাহিনী এ নিয়ে অন্য একদিন অন্য এক ভিডিওতে বলবো। তবে এই যুদ্ধ শুরু হয়েছিল বেলজিয়ামের ওয়াটারলুতে। সেখান থেকে লন্ডন বা ব্রিটিশদের রাজপ্রাসাদ অনেক দূরে, কিন্তু এখানে রথচাইল্ডের নেটওয়ার্কের কারণে ব্রিটিশদের আগে রথচাইল্ড ব্যাংকের মালিক নাথানের কাছে খবর আগে পৌঁছায়। এরপর নাথান এক মাস্টার স্ট্রোক চাল চালে। তিনি লন্ডন স্টক এক্সচেঞ্জে এক প্যানিক ছড়িয়ে দিলেন যে ব্রিটেন যুদ্ধে হেরে গেছে। এতে এক ধাক্কায় লন্ডনের বন্ডের দাম পড়ে যায়। নাথান সেই সুযোগে সব বন্ড রথচাইল্ড এবং সন্সের নামে কিনে নেয়। এর কয়েকদিন পর যখন আসল খবর জানা গেল যে লন্ডন জিতে গিয়েছে, তাতে রাতারাতি বন্ডের দাম আকাশ ছোঁয়া পড়ে। ফলাফল, রথচাইল্ড ব্যাংক রাতারাতি কোটিপতি। এই ঘটনার পর থেকে রথচাইল্ডের ব্যাংকের চাহিদা সারা বিশ্বে বেড়ে যায়। তবে রথচাইল্ড যে বিশ্বের অনেক বড় প্লেয়ার ছিল, তার আরও একটা কারণ ছিল। বেলজিয়ামের ওয়াটারলু যুদ্ধ হওয়ার পর বেলজিয়ামের এক বিধ্বস্ত অবস্থা ছিল। সেখানে তাদের ঘুরে দাঁড়াতে হলে অনেক পরিমাণ টাকার দরকার ছিল। এখানেই রথচাইল্ড এগিয়ে আসে। তারা জানতো যে কোনো দেশের সবচেয়ে খারাপ সময়ে যদি রথচাইল্ড ব্যাংক তাদের পাশে দাঁড়ায়, ওই দেশ তাদেরকে কখনোই ভুলতে পারবে না। রথচাইল্ড বেলজিয়ামের পাশে দাঁড়ায় এবং তাদের মোটা অঙ্কের টাকা ধার দেয়। শুধু বেলজিয়ামকে দিয়েছে তা নয়, ব্রাজিল স্বাধীন হওয়ার পর, অথবা রাশিয়াতে যখন রেলপথ হচ্ছিল, আবার সাউথ আফ্রিকায় যখন হীরা আর সোনার খনির শিল্প গড়ে উঠেছিল, সবখানে এই রথচাইল্ড ছিল অনেক বড় একটা ফ্যাক্টর। আপনি শুধু একটু চিন্তা করুন তো, আজকের দিনে ওয়ার্ল্ড ব্যাংক বা IMF বিভিন্ন দেশকে ঋণ দেয় তাদের অর্থনীতি সচল রাখার জন্য। আর সে সময় এই কাজটাই করতো একটা মাত্র প্রাইভেট পারিবারিক ব্যাংক। মানে একটা পরিবার রাষ্ট্রীয় পর্যায়ের ক্ষমতা নিয়ে তখন ঘুরছিল। কিন্তু সব বড় সাম্রাজ্যের একটা কমন ব্যাপার আছে, যে সব সাম্রাজ্যের এক সময় পতন ঘটে। একটা সময় এই রথচাইল্ডেরও পতন শুরু হয়। প্রথমে দুইটা বিশ্বযুদ্ধ, পুরো ইউরোপের অর্থনীতি পুরোপুরি এলোমেলো হয়ে যায়। আর ব্যাংকিংয়ের যে স্থিতিশীলতা আসে সেটার কথা না হয় নাই বললাম। এরপর আসে হিটলারের শাসন। হিটলার ইহুদি পরিবারের হওয়ায় রথচাইল্ডকে সরাসরি টার্গেট করে। রথচাইল্ডের ভিয়েনা শাখার সম্পত্তি জব্দ করা হয়, এমনকি পরিবারকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। ওই সময় এক ধাক্কায় তাদের ইউরোপের এক বিশাল অংশ শেষ হয়ে যায়। আর যুদ্ধ শেষে পরবর্তী সময়ে তাদের অনেকগুলো বড় বড় ব্যাংক এবং শিল্প প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ শুরু করে। জাতীয়করণ করলে যেটা হয় যে একটা ব্যাংক আর এভাবে আন্তর্জাতিকভাবে লোন দিতে পারে না। তখন ফরাসি ব্যাংকের সাথে রথচাইল্ডের ব্যাংকও ফ্রান্সের জাতীয়করণে চলে আসে। তবে এখনও একটা প্রশ্ন রয়ে যায়, রথচাইল্ড কি এখন বিশ্ব নিয়ন্ত্রণ করে নাকি করে না? আসলে পুরো ইন্টারনেটের ইন্টারেস্টে কি একই জায়গাতে। কেউ বলে এরা নাকি বেশিরভাগই কেন্দ্রীয় ব্যাংকের আসল মালিক, কেউ বলে এরাই নাকি ঠিক করে কোথায় যুদ্ধ শুরু হবে, কবে শেষ হবে, আবার কারো দাবি এরাই নাকি সেই ইলুমিনাতির হেড অফিস চালায়। আবার এদের সম্পদ নাকি এতটাই বেশি যে যেটা কোথাও প্রকাশ্যে দেখানো হয় না। ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার গোপন ভোল্টে। শুনতে ইন্টারেস্টিং, তাও ঠিক, এমনকি এগুলো বাস্তবও হতে পারে, কিন্তু এর পিছনে কোনো প্রমাণ আজ পর্যন্ত দেওয়া যায়নি। অনেক কনস্পিরেসি থিওরিও আছে, এমনকি অনেকে অনেকভাবে প্রমাণ করার চেষ্টাও করেছে। এগুলো দিয়ে বলতে গেলে বিশ্বাসও করা যায়। তবে রথচাইল্ড ব্যাংক এখন রথচাইল্ড অ্যান্ড কো নামে একটি পাবলিক লিমিটেড ব্যাংক হিসেবে চলছে। পাবলিক ট্রেডের ব্যাংক মানে এই ব্যাংকের শেয়ার হোল্ডার আসলে কারা, কত টাকা তাদের আছে, এদের সম্পত্তি কই আর কোথায়, এগুলো সব ইন্টারনেটে আছে। আর তাদের ইনফরমেশন এতটা স্ট্রং যে এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার মতো কোনো সুযোগ নেই। তবে বর্তমানে ইন্টারনেটের যুগ হলেও বিশ্বে কোনো কন্ট্রোল ব্যবস্থা যে একেবারে নেই এমনও কিন্তু না। হতেও পারে এসব কোম্পানির থিওরিও সত্য, আবার এমনও হতে পারে রথচাইল্ড ব্যাংকের ব্যাপারে আমরা যতটুকুই জানি শুধুমাত্র ততটুকু আমাদের জানানো হয়েছে। তবে আইনের ভাষায় একটা কথা আছে, ইনোসেন্ট টিল প্রুভেন গিলটি, অর্থাৎ দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত সবাই নির্দোষ। তো আপাতত এই জিনিসটাতেই ছেড়ে দিই পুরো ব্যাপারটা।
তবে যদি এ ধরনের কিছু থাকে তাহলে সত্যি একদিন পেরিয়ে অবশ্যই আসবে। আপনার কি মনে হয় রথচাইল্ড কি আসলেও কোনো ভয়ঙ্কর পরিবার নাকি সাধারণ কোনো ব্যাংকিং কোম্পানি? কমেন্টে জানান। আপনার যদি কোনো কনস্পিরেসি থিওরি থেকে বা কোনো কিছু বলার মতো থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি এগুলো পড়তে অনেক বেশি আগ্রহী। যাই হোক, আজ আমি আসছি, দেখা হবে অন্য একদিন অন্য কোনো টপিক নিয়ে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।